নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের একটি শিকারের গল্প, বনের খবরের চতুর্থ পর্ব। লেখক প্রমোদারঞ্জন রায়। আগের পর্বগুলি যারা শোনেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগের পর্বগুলো শুনে আসতে পারে। 1901 থেকে 1902 ব্রহ্মদেশ ও সানস্টেট। সাদিক হোসেনের যে কাজ আগের বছর শেষ হয়নি, সেই কাজের ভার পড়ল আমার মাথায়। শেষ হলে অন্য কাজে যেতে হবে। এবছর আর বুড়ো রামশবদ নেই, আমি একলাই চলেছি। বুড়ো পেনশন নিয়েছে। 1 মাস পরে অন্য সব লোক আসবে। বনের ভিতর মাঝে মাঝে গ্রাম আছে। আমি এবার নকশার কাজ করি, সুতরাং সুবিধা পেলেই তাঁবু ফেলি। গ্রামে থাকি আর কাজ করতে যাই চারপাশের পাহাড়ে জঙ্গলে। আশেপাশের পাহাড় জঙ্গলের ম্যাপ আঁকা হলে তাঁবু তুলে অন্য গ্রামে চলে যাই। গ্রাম না থাকলে জঙ্গলেই আড্ডা করি। এই রকম একটা গ্রামে আমি কিছুদিন ছিলাম। আমার জরিপের কাজ এক জায়গায় দাঁড়িয়ে অনেক দূর অবধি দেখতে পাওয়া চাই, নতুবা কাজের সুবিধা হয় না, বিশেষত পাহাড়ের কাজে। পাহাড়ের চূড়ায় চড়েই কাজ আরম্ভ করতে হয়। যদি সেখানে বন থাকে তাহলে প্রথম কাজ হয় ওই বন কেটে পরিষ্কার করে কাজের সুবিধা করে নেওয়া। একদিন একটা পাহাড়ে উঠে সঙ্গের লোকজনদের জঙ্গল কাটতে বলেছি। তারা দা কুড়ুল নিয়ে তাদের কাজে লেগে গেছে। 2-4 গা ভালো করে দিতে না দিতেই এমন ভীষণ গর্জন করে একটা ভাল্লুক বের হয়ে এলো যে কি বলব। সে তার গর্তের ভিতর ঘুমোচ্ছিল। এই কাঁচা ঘুম কেন ভেঙে দিল, এই জন্য তার রাগ। যারা তার ঘুম ভাঙিয়েছিল তারা অবশ্য তাকে দেখেই বাপমার নাম নিয়ে প্রাণপণ ছুট দিয়েছিল। ভাল্লুক এসে আর তাদের কারো সাক্ষাৎ পায়নি, কাজেই রাগে গড়গড় করতে করতে আবার বনে ঢুকে পড়ল। মজার কথা এই যে শেষে আর কেউ স্বীকার করতে চায় না যে ভাল্লুকের ভয় তারা পালিয়েছিল। শঙ্কর বলল, আমি কি পালিয়েছিলাম? আমি গিয়েছিলাম আমার দাখানা আনতে। এই শঙ্করই আগের বছর বলেছিল যে সে হাতি ছাড়া অন্য কোনো জানোয়ারকে ভয় পায় না। ভাল্লুক বড় বেখাপ্পা জানোয়ার। ওদেশের লোকেরা বাঘের চেয়েও ভাল্লুককে ভয় করে বেশি। বাঘে ধরলে হয়তো মেরেই ফেললো, আপদ চুকে গেল। ভাল্লুক বড় কষ্ট দিয়ে মারে। প্রাণে না মারলেও জন্মের মতো খোঁড়া করে দেয়, হয়তো চোখই কামড়িয়ে নিয়ে চলে গেল। একটা গ্রামে তাঁবু ফেলে 6-7 দিন ছিলাম। গ্রামের প্রধানটি বড় ভালো মানুষ। আমার উপর তার বড় স্নেহ জন্মেছিল। তার গ্রাম থেকে 6-7 মাইল দূরে হয়তো তাঁবু ফেলেছি, তার এলাকাও নয়। তবু সেখান অবধি আমাকে দেখবার জন্য উপস্থিত হতো। হাতে করে আমার জন্য তরি তরকারি নানা গ্রাম থেকে জোগাড় করে নিয়ে আসতো। যখন তার গ্রামে গিয়ে উপস্থিত হলাম তখন তো তার আর আনন্দের সীমাই রইল না। রোজ বিকেলে সে আমার কাছে এসে বসতো আর শিকারের, জানোয়ারের আরো কত কিছু গল্প করত। তার ডান হাতখানি কি করে ভাল্লুক ছিঁড়ে নিয়ে গিয়েছিল সেই গল্প আমি তখন তার কাছে শুনেছিলাম। প্রধান তার গ্রামের আরো কয়েকজন লোকের সঙ্গে জুটে পাহাড়ে বাঁশ কাটতে গিয়েছিল। তাদের দেশে একরকম মোটা বাঁশ হয়, তাতে তাদের কলসির কাজ চলে। তার এক একটা চোঙায় 5-6 সে জল ধরে। তারা সেই বাঁশ আনতে গিয়েছিল। পাহাড়ে উঠে সকলে যে যার কাজে ছড়িয়ে পড়েছে। প্রধানও এক জায়গায় খুব মোটা মোটা বাঁশ দেখতে পেয়ে কাটতে গেছে। বাঁশের পিছনে যে প্রকাণ্ড একটা ভাল্লুক শুয়ে রয়েছে সে তা দেখতে পায়নি। যেমন সে টাং করে বাঁশের গায়ে কোপ বসিয়েছে, অমনি আর যাবে কোথায়। হ্যাও হ্যাও করে বন জঙ্গল কাঁপিয়ে ভাল্লুক এসে তার ঘাড়ে পড়ল। প্রধান বেচারা অত শত কল্পনাও করেনি। তার কেমন ভেবা চাকা লেগে গেল। তার হাতের দাখানা কোথায় পড়ে গেল, কি যে করবে কিছুই বুঝতে পারল না।
ভাগ্যিস তার সঙ্গের লোকরা ভাল্লুকের গর্জন শুনে তখনই ছুটে এসেছিল, তা না হলে সেদিন তাকে মেরেই ফেলত। হঠাৎ অনেকগুলো লোক উপস্থিত হওয়াতে ভাল্লুকটা পালিয়ে গেল, কিন্তু যাবার সময় প্রধানের ডান হাতখানা কবজির উপর অব্দি ছিঁড়ে নিয়ে গেল। এমন জানোয়ারকে লোকে ভয় করবে না তো আর ভয় করবে কাকে? বাঘই হোক ভাল্লুকই হোক, বনের ভিতর তাদের হলো এলাকা, কাজেই সেখানে তাদের বিশেষ হিসেব করে চলতে হয়। সকল সময় আবার হিসাব করবারও সময় থাকে না, তার আগেই ছুট দিতে হয় বা আর কিছু করতে হয়। আর কিছু কিরকম বলছি শোনো। ওই গ্রাম ছেড়ে আমরা অন্য গ্রামে উঠে গিয়েছি। সেখানে একদিন কাজ বন্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমরা তাড়াতাড়ি তাঁবুতে ফিরতে আরম্ভ করলাম। সকলের আগে দুজন শান, তাদের পিছনে আমি, আমার পিছনে দোভাষী, আর তার পিছনে ঘোড়া নিয়ে আমার সহিস। খালাসিরা জরিপের যন্ত্রপাতি ঘাড়ে করে প্রায় 50-60 হাত পিছনে পড়েছে। শুকনো নালার ধারে ধারে আঁকাবাঁকা পথ, তার একটা মোড় ঘুরেই তো সামনের শানটি ক্যাও ম্যাও করে চিৎকার করে পিছন দিকে এক লাফ দিয়েছে। ওরে বাবারে মারে! পথের মাঝখানে 4-5 হাত দূরেই এক প্রকাণ্ড বাঘ। বাঘটা তখনই লাফ দিয়ে নালায় পড়ল, কিন্তু পালালো না, সেইখানেই পায়চারি করতে লাগলো। এদিকে সানরা দুজন পালাবার জোগাড় করছে দেখেই আমি তাদের হাত ধরে ফেললাম। বললাম, পালাচ্ছ কোথায়? তারা উত্তর দিল, ওটা দুষ্টু বাঘ, দেখো না আমরা অত কাছেই রয়েছি, চেঁচামেচি করছি, তবু যাচ্ছে না, ফিরে ফিরে আমাদের কাছেই আসছে। আমি বললাম, তা হচ্ছে না বাপু, পিছনে আমার লোক রয়েছে, তারা না এলে যাওয়া হচ্ছে না। এদিকে দোভাষী বনে আগুন ধরাবার চেষ্টা করছিল, কিন্তু হিমে লতা পাতা ডাল পালা সব ভিজে রয়েছে, কিছুতেই আর আগুন জ্বলে না। পিছনের লোকগুলোকে যতই ডাকি, জলদি আও জলদি আও, লোকগুলো ততই খালি বলে আবার জিজ্ঞেস করে, কা হুয়া? আমি বললাম, তুমহারা নানা হিয়া बैठा है। লোকগুলো একটু ঢালু প্রায় খাড়া জায়গা দিয়ে আসছিল। আমার কথা শুনে ওই জায়গাটুকু হেঁটে নামবার অবসর হলো না তাদের। তাদের কাপড় আর পিছনের চামড়ার যে কি দশা হয়েছিল সেটা বুঝতেই পারো। একেই বলেছিলাম আর কিছু করা। তখন আমরা সকলে মিলে 10-12 জন একসঙ্গে কতই চিৎকার করলাম, কিন্তু সে হতভাগা বাঘ কিছুতেই সে জায়গা থেকে নড়ল না। হেই, হেই, ওই 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 হাই! পাতার উপর মরমর করে পায়চারি করতে লাগলো। তখন আর সেখানে থাকা নিরাপদ না মনে করে সকলে হাত ধরাধরি করে চলে এলাম। হাত ধরাধরি করবার মানে যাতে কেউ পিছনে পড়ে না থাকে। একলাটি পিছনে পড়লেই বাঘ এসে তাকে ধরবে। বাঘ কিন্তু আমাদের ধমক চমক হজম করতে পারল না। সে রাত্রে এসে আমাদের তাঁবুর পিছনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আমাদের শাসিয়ে গেল। প্রথমে যে গ্রামের কথা বলেছি, সেই গ্রামে বাঘের বড় উৎপাত ছিল। একটা চিতাবাঘ প্রায়ই রাত্রে এসে কুকুর মোরগ ইত্যাদি যা পেত ধরে খেত। গ্রামের লোকেরা সেটাকে মারবার জন্য কত রকম ফন্দি করল, কিন্তু কিছুতেই কিছু হলো না। বন্দুক নিয়ে তার অপেক্ষায় বসে থাকলে সেটা কেমন করে বুঝতে পারে আর অন্য কোথায় চলে যায়। গ্রামের লোকদের রাত জাগাই সার হয়। তীর পেতে রাখলে সে অন্য পথে যাতায়াত করে, তীরের আশপাশেও মারায় না। খোঁয়ার তৈরি করে তাতে কুকুর ছানা পুড়ে রাখলে সে বেচারা সারা রাত খালি ক্যাও ক্যাও করে সার হয়।
বাঘ তার খবর নেয়। শেষটা তাদের মধ্যে একজন বুদ্ধিমান লোক অনেক চিন্তা করে এক খুন্দি বার করল। বড় বড় বাঁশের ডগায় খুব মজবুত পাকা বেতের আঁশ বেঁধে সে কতগুলো বড়শির মতো তৈরি করল। গ্রামের চারিদিকে বেড়া দেওয়া, সেই বেড়ার মাঝে মাঝে ফুটো রয়েছে, আর সেই ফুটো দিয়ে বাঘ গ্রামে প্রবেশ করে। বুদ্ধিমান লোকটা ওই সব ফুটোর সামনে একটা একটা করে ওই বড়শি পুঁতল, আর বাঁশ বেঁকিয়ে ফুটোর মুখে ফাঁদ পেতে তার সামনে একটা করে মুরগি বেঁধে রাখল। তারপর 2 দিন 3 দিন গেল, বাঘ আসে, কিন্তু ফাঁদ দেখে যেন সন্দেহ করে আর তাতে পা দেয় না। গ্রামের লোকেরা বলতে লাগলো, আর কেন, এখন ফাঁদগুলো তুলে ফেলি, ওতে কি আর বাঘ পড়বে? সেদিন রাত্রেই বাঘের চেঁচানিতে তাদের ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি লাঠি, সোঁটা, বন্দুক ইত্যাদি নিয়ে মশাল জ্বালিয়ে ঘরের বাইরে এসে দেখে বাঘ মশাই বাঁশের ডগায় ঝুলতে ঝুলতে গর্জন করছে। তার পিছনের পায়ে ফাঁস লেগেছে, সেখানে তার দাঁত পৌঁছচ্ছে না, আর ফাঁস কেটে পালাতেও পারছে না। খালি ছটফটানি আর তর্জন গর্জনই সার হচ্ছে, আর তা তিনি খুব ভালোই করে করছেন। এমন তামাশা তো আর হামেশাই জোটে না, কাজেই সারাটা রাত জেগে সানেরা তা দেখল। তামাশায় একটু ঢিল পড়লেই বল্লমের খোঁচা মেরে বাঘ মশাইকে আবার জাগিয়ে দেওয়া ছাড়া আর কিছু করল না। তারপর সকালে তারা গুলি করে বাঘটাকে মেরে ফেলল। এরপর আর কোনো বাঘ তাদের মুরগি নিতে আসেনি। ভিখারি নামে একজন লোক অনেক দিন আমার সঙ্গে ছিল। 2 পয়সা রোজগার করার সুযোগ পেলে সে ছাড়ত না। বদ্যি বলো, রোজা বলো, ভিখারি একাধারে সব। বদবুদ্ধিও যথেষ্ট ছিল তার পেটে। একটি শান ছেলে প্রায়ই আমাদের ক্যাম্পে আসতো। সঙ্গের গোঁফ নেই, আর আমাদের খালাসিদের প্রায় সকলেরই গোঁফ আছে। তা দেখে শান ছেলেটির ভারী শখ হয়েছে তার গোঁফ হোক। সে কত অনুনয় বিনয় করে খালাসিদের জিজ্ঞেস করে কি করলে তার গোঁফ গজাবে। ভিখারি তাকে বলল, গোঁফ চেষ্টা করলেই হতে পারে, কিন্তু তাতে খরচ আছে। ছোকরা তো তা শুনে বড়ই খুশি। খরচ যতই লাগুক সে দেবে, তার গোঁফ হওয়া চাই। তখন ভিখারি খুব গম্ভীর হয়ে বলল, পুজো করতে হবে, তাতে ফুল চাই, ধূপ ধুনো চাই, আর 2টো সাদা ধবধবে মোড়ক, আর 4 সের চাল। সেই ছোকরার গোঁফের বড়ই দরকার। বলা মাত্রই সে সমস্ত জিনিস এনে হাজির করল। ভিখারিও নতুন উনুন তৈরি করে ভাত আর মোড়ক চড়াতে একটুও দেরি করল না। যতক্ষণ রান্না হচ্ছিল ততক্ষণ সে ধূপ ধুনো নিয়ে বেশ জমকালো রকমের পুজো করল। বিড়বিড় করে অনেক মন্ত্রও আওড়ালো। তারপর সব খালাসি মিলে মোরগের ঝোল আর ভাত পেট ভরে খেয়ে পরে সেই উনুনের কয়লা, রেডি তেল আর একটু চীনা কালি দিয়ে খাসা মলম তৈরি করে সেই শান ছোকরাকে বলল, এই মলম দিয়ে বেশ করে গোঁফ এঁকে নাকে মাথায় কাপড় জড়িয়ে রাত্রে শুয়ে থাকবে। সকালে উঠে দেখবে বড় গোঁফ হয়ে আছে। লেকিন খবরদার, একটুও যেন মুছে না যায়, তাহলে কিন্তু আর গোঁফ থাকবে না। শান ছোকরাও তাই করেছে, কিন্তু হায়, তার গোঁফ আর গজালো না। তখন সে ভিখারিকে পাকড়াও করল। ভিখারি বলল, এ পাশে রাখা গোঁফটা একটু মুছলো কি করে? শান ছোকরা বলল, রাত্রে কাপড় লেগে মুছে গেছে। আমি তো আগেই বলেছি, মুছলে আর হবে না। আর একবার ভিখারি গিয়েছিল এক বুড়ির মাথা ধরা সারাতে। বুড়ি ভালো হলে তাকে একটা কুমড়ো দেবে।
শান দেশের লোকেরা মাচার উপরে ঘর বাঁধে। ভিখারি যেমনি সেই মাচার উপর উঠবার জন্য সিঁড়িতে পা দিয়েছে, অমনি বুড়ির কুকুর এসে তার পায়ের গোড়ায় কামড়ে ধরেছে। সেদিন আর ভিখারি বেচারার ডাক্তারি করা হলো না, তাকেই কাঁধে করে তাঁবুতে আনতে হলো। আগেই বলেছি, জঙ্গলের কাজে সকল সময় গ্রাম পাওয়া যায় না। অনেক সময় জঙ্গলের মধ্যে একটু জায়গা পরিষ্কার করে নিয়ে তাঁবু খাটাতে হয়। শুকনো খটখটে জায়গা আর জল দেখে তাঁবু ফেলতে হয়। এইরকম একটা জায়গায় তাঁবু ফেলা হয়েছে। সঙ্গে আমার 6 জন খালাসি, দোভাষী আর 3 জন শানকুলি। জায়গাটা ভালো নয়, কেননা ওই বনে 5-6 মাইলের মধ্যে আর জল নেই, ওইটুকু মাত্র জল। সকল জানোয়ার ওইখানটায় জল খেতে আসে। চারিদিকে তাদের পাঞ্জার দাগ রয়েছে। আমার সঙ্গে ঘোড়া রয়েছে। ঘোড়া খচ্চরের উপর নাকি বাঘের বড় লোভ। সকলে বলে যে ঘোড়া বা খচ্চর পেলে বাঘ আর অন্য জানোয়ার ধরে না। কাজ করে সন্ধ্যার সময় তাঁবুতে ফিরে দেখি তাঁবুগুলো একটু বেকায়দায় খাটানো হয়েছে। পাতা লতা দিয়ে ঘোড়ার জন্য একটা চালা করেছে। তার একটা দিক খোলা, খোলা দিকটা আবার জঙ্গলের দিকে। ধুনি জ্বালিয়েছে মাঝখানটায়। আমি বিশেষ করে বলে দিয়েছিলাম ঘোড়ার জন্য চালাটা যেন মাঝখানে করা হয় আর দুপাশে 2টি ধুনি করা হয়। দোভাষীকে ডেকে জিজ্ঞেস করলাম, এ কি করেছে? গ্রামের লোক যে বলে দিয়েছিল এখানে বাঘের বড্ড ভয়। সে উত্তর দিল, হুজুর, শানরা বন্দুক এনেছে, ভালো করে পাহারা দেবে, প্রকাণ্ড ধুনি জ্বলবে, 3-4 রাত কেটে যাবে, কোনো ভয় নেই, জানোয়ার এদিকে আসবে না। আমার মনটা কেমন খুঁতখুত করতে লাগলো। দোভাষীর কথায় আশ্বস্ত হলো না। রাত্রে খাওয়া দাওয়ার পর দোভাষী, খালাসি আর শানকুলিরা ধুনির পাশে বসে রাত 9:30-10টা পর্যন্ত তামাক খেয়েছে, গল্পগুজব করেছে, তারপর শুতে গেছে। আমি আগেই শুয়ে পড়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম বলতে পারি না। হঠাৎ ঘুম ভেঙে গেল। কেমন অস্বস্তির ভাব মনে। ঘোড়াটার গলার দুপাশে 2টো মোটা বাঁশের কঞ্চি মজবুত দড়ি দিয়ে গলার সঙ্গে বাঁধা। ওই বাঁশ দুটো একটু পরপর খটাং খটাং করে ঠোকাঠুকি হচ্ছে। ঘোড়াটা অমন করছে কেন? আমার মন বলছে যে কোনো একটা জানোয়ার তাঁবুর কাছেই দাঁড়িয়ে আছে। এই রকম অস্বস্তির ভাবটা আরো অনেকবার অনেক ঘটনায় আমার হয়েছে। আমার তাঁবুর পিছনেই নালা, নালার ওপারে পাহাড়। হঠাৎ মট করে একটা আওয়াজ হলো, যেন কোনো জানোয়ারের পায়ের চাপে একটা শুকনো ডাল বা অন্য কিছু ভেঙে গেল। সঙ্গে সঙ্গে একটা ভারী জানোয়ারের পা পিছলাবার একটু আওয়াজ কানে এলো। সঙ্গে সঙ্গেই ঘোড়ার গলার খটাং খটাং শব্দটাও খুব ঘন ঘন হতে লাগলো। আমি সবে মনে করেছি উঠে ব্যাপারটা কি দেখি, আর অমনি ঘোড়াটা একটা বিকট চিহি করে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে আমিও জোরে চিৎকার করে তাঁবু থেকে বেরিয়ে এলাম। শশী আর খালাসিরাও চিৎকার করতে করতে তাদের তাঁবু থেকে বের হলো। কোথাও কিচ্ছু নেই, খালি ঘোড়াটা ঠক ঠক করে কাঁপছে। গলার রশি বাঁধা খোঁটা একটা একেবারে উপড়িয়ে ফেলেছে। আর সানস্টেটের ওই দারুণ শীতের মধ্যেও তার সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে। পাহারাওয়ালা ঘুমিয়ে পড়েছে, ধুনি নিভে গেছে। ধমক দিয়ে আবার ধুনি জ্বালানো হলো। কড়া পাহারার বন্দোবস্ত করা হলো আর ঘোড়াটাকে খুলে এনে খালাসিদের তাঁবুর সামনে ধুনির পাশে বেঁধে রাখা হলো। রাত কেটে গেল। ভোরে উঠে সানেরা দেখতে পেল কেমন জানোয়ার এসেছিল। ঘোড়ার ঘরের পাশেই তার প্রমাণ মজুদ।
বড় বড় থাবার দাগ। বাঘ। সানরা বলা বলি করতে লাগলো, ঘোড়াটা এখানে রাখা নিরাপদ নয়, আমাদের গ্রামে পাঠিয়ে দাও। 4 মাইল দূরে তাদের গ্রামেই পাঠিয়ে দিলাম। হতভাগা কিন্তু সেখানেও গিয়েছিল ঘোড়াটার খোঁজে। তবে কিনা ঘোড়াটা গ্রামের প্রধানের ঘরে ছিল, সেই জন্য বিশেষ কোনো সুবিধা করতে পারেনি। বন্দুকে 2-4টে আওয়াজ করার পর পালিয়ে গেছিল। বর্মার লোকদের সঙ্গে আমার বেশ ভাব হয়ে গিয়েছিল, বিশেষত শানদের সঙ্গে। মোটের ওপর এদের আমার বেশ লাগতো, যদিও মাঝে মাঝে এদের তরকারির গন্ধে একটু মুশকিলে পড়েছি। তবে এ কথাটা দুদিক দিয়েই খাটে। যেমন তাদের মশলার গন্ধ আমার সয় না, তেমনি আমাদের ঘিয়ের গন্ধ তারা সইতে পারে না। মাছকে টুকরো টুকরো করে কেটে হাঁড়ির ভিতর পুড়ে হাঁড়ির মুখ ভালো করে বন্ধ করে মাটিতে 3-4 মাস পুঁতে রাখি। তারপর সেটা পচে একেবারে গলে গেলে সেটাকে বার করে খায়। এই জিনিসটিকে ওরা বলে জ্ঞাপি। আর এমন সরেস জিনিস নাকি এ দুনিয়ায় নেই। আমাদের যেমন ঘি, গরম মশলা, তাদের ওই জিনিসটাও তেমনি। সব তরকারিতেই তার একটু একটু দেওয়া চাই, নইলে সে তরকারির লজ্জত হয় না, মানে ইজ্জত হয় না। এদিকে ঘিয়ের গন্ধে তাদের পেটের ভাত উল্টিয়ে আসে। শুনেছি বর্মার কোন শহরে নাকি এক হিন্দুস্তানি ময়রা খাবারের দোকান করেছিল, কিন্তু তার ঘিয়ে বাজার গন্ধে বর্মীরা গিয়ে ডেপুটি কমিশনের কাছে নালিশ করে যে সে এমন দুর্গন্ধময় জিনিস রান্না করে যে তারা সহ্য করতে পারছে না। তাদের ওপাড়ায় বাস করা অসম্ভব হয়ে উঠেছে। গল্পটা প্রথমে শুনে অতিরঞ্জিত মনে করেছিলাম, কিন্তু এমন ব্যাপার আমার নিজেরই ঘটেছিল। খেটে খুঁটে সন্ধ্যার সময় তাঁবুতে ফিরেছি, এইবার একটু আরাম করব। হঠাৎ গোলমাল। ফুঙ্গির আশ্রমে তাঁবু ফেলেছিলাম। ফুঙ্গি মহা খাপ্পা হয়ে উঠেছে। এখান থেকে তাঁবু তুলে নাও, রান্না বন্ধ করো। অপরাধ? আমার লোক লুচি ভাজছিল, তার দুর্গন্ধে নাকি তার প্রাণ আইঢায়। শশী একদিন খিচুড়ি রেঁধেছে, সেই রাধা খিচুড়ির গন্ধ পেয়েই তো সঙ্গে সানরা ভারী চঞ্চল হয়ে উঠেছে। শশী জিজ্ঞেস করলো, খাবে? তারা প্রথমে বলল না, তারপর একটু হাতে নিয়ে নাক মুখ ছিটকিয়ে মুখে দিল। পরে 2-4 বার মুখ নেড়েই তাদের আর হাসি ধরে না, তখন খালি বলে, দাও দাও, আরো দাও, আরো দাও। শেষে যখন পেট ভরে এসেছে তখন শশীকে জিজ্ঞেস করলো, কি দিয়ে রেঁধেছ? শশী বলল, চাল, ডাল, পেঁয়াজ, আদা, হলুদ, লঙ্কা আর ঘি। সে কথা তারা তো কিছুতেই বিশ্বাস করবে না। বলে, ঘিয়ের গন্ধে তো বমি আসে, এতে তা থাকলে কি আর খাওয়া যেত? যাই হোক, এরপরে তারা প্রায়ই শশীকে খিচুড়ি রাঁধতে বলত। এই বছর আমার কাজ খানিকটা জায়গায় ছিল যেখানে গ্রাম নেই। বহুকাল আগে নাকি এখানে বড় বড় গ্রাম ছিল, এখন ঘোর বন। এই জায়গাগুলো জরিপ করবার সময় 10-12 দিন জঙ্গলে ক্যাম্প করে থাকতে হয়েছিল। যে জায়গাগুলোয় ক্যাম্প করেছিলাম সেখানে পুরনো গ্রামের সব চিহ্ন বর্তমান। আম, কাঁঠাল, পেয়ারা, সুপারি ইত্যাদি ফলের গাছ, পাকা পায়া অর্থাৎ প্যাগোডা, বৌদ্ধস্তূপ বা মন্দির আর জলের কুঁয়ো। আমরা 4-5 দিন আগে লোক পাঠিয়ে 2টো কুয়োর জল সেঁচে ফেলে দিয়েছিলাম, তাতে আবার অতি পরিষ্কার জল বেরিয়েছিল। সেই জলই আমরা ব্যবহার করেছিলাম। একটু দূরে অনেকটা জায়গা জুড়ে সরবন, তার মধ্যে ক্ষেতের আল আর জলের নালার চিহ্ন বর্তমান। সমস্ত দেখে শুনে মনে হয়েছিল যে ওইখানে নিশ্চয়ই আগে খুব বড় গ্রাম ছিল। এক বুড়ো শানের কাছে তার ইতিহাস শুনেছিলাম। বহু বছর আগে আমাদের ক্যাম্পের জায়গায় প্রকাণ্ড এক গ্রাম ছিল, ছোটখাটো শহর বললেই চলে। প্রায় 200-250 ঘর লোকের বসতি ছিল সে গ্রামে।
একটা মংনাই স্টেটের এলাকা। বর্মার রাজা মংনাই আক্রমণ করেছিলেন, কেননা মংনাইয়ের রাজা তার বশ্যতা স্বীকার করেননি। মংনাইয়ের রাজা কেন বর্মার রাজার সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে পারবেন? হাজার হাজার বর্মী সৈন্য মংনাই ছেয়ে ফেলল। মংনাইরা যুদ্ধে হেরে এই গ্রাম থেকে ৯-১০ মাইল দূরে এক দুর্গম পর্বত অন্দরে আশ্রয় নিয়েছিল। বর্মী সৈন্য এসে এই গ্রাম আক্রমণ করল। গ্রামবাসী যথাশক্তি দিয়ে লড়েছিল, কিন্তু শেষটা হেরে গেল। বর্মীরা গ্রামের বয়স্ক স্ত্রী পুরুষ সকলকে হত্যা করল, অন্যদের ধরে নিয়ে গেল আর গ্রাম পুড়িয়ে ছারখার করে দিল। সেই অবধি এই গ্রাম উজাড়, এর কাছেও আর কোনো গ্রামের পত্তন হয়নি। ওই গ্রামের ৯-১০ মাইল দূরে যে জায়গায় মংনাই রাজ আশ্রয় নিয়েছিলেন সেটাও আমি জরিপ করেছিলাম। সে এক অদ্ভুত জায়গা। ১৫-২০ বর্গ মাইল হবে, আর দুটি মাত্র প্রবেশ পথ। চারদিকে কাঁটা ও পাথরের পাহাড়, দেয়ালের মতো খাড়া আর খুঁড়ের মতো ধারালো। ৪ হাত পায়ে চড়াও মুশকিল। দুদিকে দুটি মাত্র প্রবেশ পথ যা আছে, তাতেও একসঙ্গে একজনের বেশি চড়তে পারে না। তাও আবার এমন খাড়া যে উপরে ১০ জন মাত্র লোক বসে থাকলে ১০০০ লোক শত চেষ্টাতেও উঠতে পারবে না। আজও সেখানে সব প্রকাণ্ড প্রকাণ্ড পাথর সাজানো রয়েছে। এইসব পাথর শত্রুর উপর গড়িয়ে দেওয়া হতো। বার ২-৩ চেষ্টা করে বহু লোক বলি দিয়ে বর্মী সৈন্য সেখান থেকে পশ্চাৎপদ হতে বাধ্য হয়েছিল। এই জায়গাটুকুর মধ্যে কোনো নালা নেই, কিন্তু অনেকগুলো বড় বড় ডেভিল স্কলট্রন আছে, আর তাতে বেশ সুস্বাদু জল। মংনাইয়ের রাজ আর তার লোকজনের জলের অভাব হয়নি। আমার কাজ শেষ হলে ২-৩ জন সার্ভেয়ারের কাজ পরিদর্শন করতে গিয়েছিলাম। একদিন একজন সার্ভেয়ারের কাজ দেখে ফিরছি, হঠাৎ ঝোপের ভিতর কি একটা নড়ল। ক্যাঁ ক্যাঁ করে একটা ময়ূর উড়ে গেল, আর তার ডানার আড়াল থেকে ৩টে বাচ্চা বের হয়ে চিচি করে ছুটোছুটি করতে লাগলো। তাড়া করে একটাকে ধরলাম। বাচ্চাটা পায়রার মতো বড়। আমি তাকে ধরে বুকে করে নিয়ে চলেছি, আর বেচারার কি কান্না, ঠিক যেন তার মাকে ডাকছে। আমার বড় দুঃখ হলো, বাচ্চাটাকে ছেড়ে দিল। সে বেচারা অমনি যেদিকে তার মা গিয়েছিল সেদিকে দৌড়ে গেল, আর তার মাকে ডাকতে লাগলো। উড়বার শক্তি তখনও হয়নি। মাকে পেল কিনা তা ভগবানই জানেন। এবারকার মতো কাজ শেষ হল। আমরা আবার আমাদের হেড অফিস ব্যাঙ্গালোরে ফিরে গেলাম। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ বনের খবরের বাকি পর্বগুলি নিয়ে হাজির হচ্ছি ঠিক এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।